দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজী এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু আমরা বাজারের একই চিত্র দেখতে পাই। বাজারে পেঁয়াজের দাম হু হু করে যেমন বাড়ছে, ঠিক তেমনি সরকারের জন্য যে জানা সমস্যাগুলো সেগুলো আবারও ফিরে আসছে। উৎপাদন এবং চাহিদার মেলবন্ধনের যে অভাব, পর্যাপ্ত স্টক না থাকার, আমদানি নির্ভরতা, এসব কিছুর সুযোগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একটা অপার লাভ আমরা দেখতে পাই। কিন্তু প্রশ্ন হলো, এই সংকটের স্থায়ী সমাধান কোথায়? পেঁয়াজের যুক্তিসঙ্গত মূল্য কত এবং বাজারের যে নীতি সেটা কি কখনো বদলাবে কিনা? এই সবের সমাধান কি এবং মূল সমস্যা কি, সমাধানের পথ কোন দিকে, সব নিয়ে আমরা আলোচনা করব আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সদরুল আমিন, কৃষিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা বাজারের চিত্র আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম একদম শুরুতেই, এবং প্রতি বছর বলছিলাম যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বাজারে পেঁয়াজের দামের যে চিত্র সেটা একই রকম দেখতে পাই। এই যে প্রতি বছর একই সময়ে একই সংকট, তাহলে সরকারের দীর্ঘমেয়াদী নীতি কোথায়? আসলে এটা নীতি এরকম, তো আমদানি নীতি, ওইটা প্রিন্সিপালস, এগুলিতে প্রশাসন চলে না। প্রশাসনের জন্য তাদের প্রশাসনিক বিধান আছে, সেই অনুসারে চলে। আর যে ক্রাইসিস পিরিয়ডটা ঠিক নভেম্বর থেকে ফেব্রুয়ারি না, বেশিরভাগ ক্রাইসিসটা হয় অক্টোবর থেকে নভেম্বরের কিছুদিন, 15 দিন বা এই ক্রাইসিসটা হয়। কিন্তু এখানে দেখলাম যে আপনি যেটা বললেন এখানে, যে পর্যাপ্ত স্টক তৈরির, এই পর্যাপ্ত কথাটা দূর করা দরকার। আমাদের জানা দরকার যে এই পরিমাণ স্টক থাকতে হবে, পরিমাণগতভাবে পর্যাপ্ত স্টক দিয়া জিনিসটা বোঝা, সাপ্লাই ডিমান্ড যেটা আছে সেটা কোয়ান্টিটেটিভ ওয়েতে হওয়া লাগবে। সরকার যদি এই কাজটা প্রশাসনিকভাবে তারা কোয়ান্টিফাই করতে পারতো, তাহলে তাদের জন্য সমাধান করা ইজি হইতো। আর এখন যে আমদানি নীতি বললেন, এগুলি আমদানি করে টিসিবির মাধ্যমে আমদানির ক্ষেত্রে, আসলে কৃষি পণ্যের ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং একটা বিরাট বড় অর্গানাইজেশন রয়ে গেছে। তাদেরকে যদি সরকার কাজে লাগায় বা তাদের কন্ট্রিবিউশনটা নেয়, তাহলে আসলে এই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এখানে আসলে যেটা আছে এটা গ্যাপ। স্যার, দীর্ঘমেয়াদী নীতির যে কথাটা বলা হয়, সেখানকার ফাঁক ফোকরটা আসলে না, দীর্ঘমেয়াদী এগ্রি বিজনেসের নিজস্ব নীতি, নিজস্ব বিধিবিধান আছে, সেগুলি মানতে হবে। কৃষি পণ্য কিভাবে মার্কেটিং হবে, প্রসেসিং হবে, কে করবে, তার জন্য আলাদা বললাম না, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং আছে। তাদের কন্ট্রিবিউশনটা, তাদের হেল্প নেওয়া উচিত, এবং সেটা অবশ্যই এগ্রিকালচার মিনিস্ট্রি এগুলি নিয়ে কাজ করে এটা করা উচিত। এটা বাণিজ্য মন্ত্রণালয়, তারা চায় যে শুধু আমদানি হয়ে যাক, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এটা ওয়ান টাইম। আগামী বছর আবার হবে, পরের বছর আবার হবে, কিন্তু সিস্টেমেটিক্যালি যদি কৃষি মন্ত্রণালয় এটা সমাধান করে, তাহলে দ্বিতীয়বার আর এই সমস্যাটা আসবে না। আর সবচেয়ে বড় সমস্যাটাই হলো এখানে যে হাতের আন্দাজে বলা হয় পর্যাপ্ত স্টক, কোয়ান্টিটি বলা হয় না। কোয়ান্টিটি আমরা যদি ঠিক কোয়ান্টিটি হিসাব করি, এখন পর্যন্ত যেমন 34 লক্ষ টন পেঁয়াজ উৎপাদিত হয়, আমাদের দরকার 28 লক্ষ টন, এবং আমরা প্রসেসিং এতে লস ধরলাম 5 লক্ষ টন। তাতে আমাদের আমদানি করার কোনো প্রয়োজন নেই। আমি অনেক অনুষ্ঠানে বলছি যে একটু সহ্য করেন, আমদানি করার প্রয়োজন হবে না। এই যে নভেম্বর মাস, এখন দাম বাড়ছে, এটা অনলি 2 উইকস, মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ চলে আসবে। আর আমদানি করতে দিলে এটা কৃষকের জন্য হয়ে যায় ভালনারেবল। এই কৃষক আর পরবর্তী বছর আগাম পেঁয়াজ আর চাষ করবে না। এটা হলো এর ইফেক্টটা। এগুলি বোঝা উচিত। এটা যারা কৃষি মাঠে ময়দানে যারা কৃষিবিদ কাজ করেন, তাদের কাছে অত্যন্ত স্পষ্ট। কিন্তু যারা এই সেক্রেটারিয়েটে বসে এই কাজগুলি করেন, অথবা এই বিসিসিআইয়ের ব্যবসায়ীরা যে কাজগুলি করেন, তারা দেখেন কত আমদানি করলে কত লাভ, কত আমদানি করলে দেশ বিদেশ কত ঘোরা যাবে, কত আমদানি করলে দেশ বিদেশে কত টাকা মানি লন্ডারিং করা যাবে। এই জিনিসটা বাদ দেওয়া উচিত। আচ্ছা, প্রতি বছরই আমরা এই ঘাটতিটা দেখতে পাচ্ছি, এবং সরকারও জানে যে এরকম একটা ঘাটতি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হতে যাচ্ছে। আমদানি যে নীতিটা আছে, সেখানে এত জটিলতা বা দেরি কেন হয়? আমদানিরতা এই জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে 3-4 বছর আগে থেকে একটা তাদের প্রশাসনিক বিধান চালু করছিল। সেটা হলো যে আমদানি যদি করতেই হয়, তাহলে সেটার সিদ্ধান্ত নিতে হবে আগস্টে অথবা সেপ্টেম্বরে। সিদ্ধান্ত নিবে যে এত টন আমদানি করতে হবে। কিন্তু এখন বর্তমানে প্রসেস আছে যেটা, সেটা হলো এই সিজন শেষ হওয়ার আগেই তারা টার্গেট ঠিক করে রাখে, এই পরিমাণ আমদানি করব। এইটা ঠিক না। এই আমদানি নীতির কারণে কি দাম না, আমদানি এখন যারা আমদানি করবে কম দামে, এরা বাজারে দিবে না, বাজারে দিবে না। কিন্তু এটা আমি বাস্তবটা বলতেছি। এরা এখন যে আমদানি করবে, যদি দেওয়া হয়,
আমার মনে হয় না অনেকদিন আটকায় রাখছে, কৃষি মন্ত্রণালয় পারমিশন দেয় নাই, তবুও বাণিজ্য মন্ত্রণালয় দিছে, অনেকগুলো দিছে আনার জন্য। এরা করবে কি, এটা স্টক করবে, স্টক করে আগামী মে জুন মাসে বেশি দামে বিক্রি করবে, এটা এরা মার্কেটে দিবে না, এই কারণ তাদের নীতিগুলো পরিবর্তন করতে স্যার ইন্টেনশন তাহলে ভালো না। আচ্ছা, এই নীতিগুলো পরিবর্তন করতে তাহলে স্যার কি রকম কৌশল আসলে নিতে হবে এইগুলি বলে নীতি আপনার না মনে তো, হয়? আমি বললাম আমরা প্রশাসনিক বিধান যেটা চালু আছে কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রে বা সেগুলি ঠিক আছে, কিন্তু এইগুলি হইলো মানে কি বলে উদ্ভাবিত সমস্যা। এই যে ব্যবসায়ীরা এই সমস্ত সমস্যা তৈরি সৃষ্টি করে করছেন। নিজেদের লাভের জন্য। যদি সরকার চুপ থাকে যে যেভাবে যা চলতেছে এইভাবেই চলবে, এখন ক্রাইসিস হয়েছে একটু কম হবে, এইটি এক জিনিস। আরেকটা জিনিস হলো যে বছর বছরে আমাদের ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, আমাদের অক্টোবর নভেম্বর এমনকি সেপ্টেম্বরের শেষের থেকে অক্টোবরে একটা আর্লি রেইন হয়। আচ্ছা, আর্লি রেইনটা হওয়ার ফলে আমাদেরকে এই যে উইন্টার ভেজিটেবল যেগুলি আছে, রবি ফসলটা 15-20 দিন লেট হয়ে যায়। এই লেটটা যদি হয় তাহলে তখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচের দামটা বাড়ে। বেশি এইটা আমাদেরকে মেনে নিতে হবে। আজ আর আমাদেরকে এই প্যাটার্ন তৈরি করতে হবে, কৃষি জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেইটা পরিবর্তনটা মেনে নিয়ে করতে হবে, অথবা মেনে নিতে হবে যে আমাদের যে অতিবৃষ্টি হইলো, আমাদের উৎপাদনটা এক সপ্তাহ কিন্তু পিছিয়ে গেল, এটা সহ্য করতে হবে, মেনে নিতে হবে। আচ্ছা। আর নয়তো অতিবৃষ্টি মোকাবেলা করার জন্য আমাদের কৃষি প্রযুক্তি আছে, ড্রেনটা কাটা বা ড্রেনটা কেটে দেওয়া বা একটু আগে পরে লাগানো, একবারে সবটা না লাগানো, সেগুলি মানতে হবে, তাহলে এই সমস্যা হবে না। এই পরামর্শগুলো কৃষকদেরকে এগুলি আসলে কে কৃষককে দেবে? দেয় কৃষি সম্প্রসারণ বিভাগ, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এগুলি ধার ধারে না, কোনো ধার ধারে না। তারা বলে কত আমদানি করতে হবে, আমদানি করে ফেলাও, এবং তারা শুধু মিনিস্টারকে রাজি করায় যে আপনি আমদানি করেন। তাহলে কৃষি অর্থনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমদানি নির্ভরতা সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে। আমদানি নির্ভরতা বাড়তেছে তাদের স্বার্থে, কৃষির স্বার্থে বা কৃষকের স্বার্থে না। বাড়ছে। আমদানি বাড়তেছে আমদানি যারা করে তাদের স্বার্থে, তারা এই আমদানি নীতি লইয়া দেশ বিদেশ ঘোরাফেরা করে। আচ্ছা, দাম বাড়ার সময় আসলে কোন বিষয়টি সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে বলে আপনার মনে হয় স্যার? আমরা দাম বাড়া একটা তুলনামূলক শব্দ, আমরা দাম বাড়া কিভাবে বলবো? আমরা দেখেন এই যে কৃষির এতগুলি প্রতিষ্ঠান আছে সরকারের, তারা কোনো প্রোডাক্টের কোনো কস্টিং করে না, আচ্ছা, উৎপাদন খরচ কত এটা বের করেন না, করলে তারা ধরা খাবে। এই জন্যে ইন্ডিয়াতে একটা অর্গানাইজেশন আছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর কস্টিং অ্যান্ড প্রাইসিং, আগে কস্টিং করে তারপরে প্রাইসিং করে, এটার জন্য একটা কমিশন, হাই লেভেল কমিশন আছে। বাংলাদেশ এই কমিশনটা করে না, করলে তারা বলতো এটার উৎপাদন খরচ এত, তখন আমরা বলতে পারতাম এটা কি দাম বাড়লো না কমলো। উৎপাদন খরচ যদি 50 টাকা হয়, এর দাম যদি 80 টাকা হয়ে যায় তাহলে বললাম বাড়তি হলো, এর যদি 40 টাকা হয় তাহলে বললাম কম হলো। কিন্তু স্ট্যান্ডার্ডটা কি, কস্ট অফ প্রোডাকশন কত, এটা প্ল্যানিং কমিশনও করে না, এগ্রিকালচার মিনিস্ট্রিও করে না, বাণিজ্য মন্ত্রণালয় করে না। তারা খালি বলে দাম বেড়ে গেছে কমে গেছে, কিন্তু কত বাড়লো, কত হওয়া উচিত ছিল, এর কস্ট অফ প্রোডাকশন কত। যেমন ফার্টিলাইজারের দাম বাড়ে, পেস্টিসাইডের দাম বাড়ে, লেবারের দাম বেশি, বীজের দাম বেশি, জমির খাজনা বেশি, তারপর লেবারের দাম বেশি, সব মিলাইয়া কস্ট অফ প্রোডাকশন করে বলতে হবে যে পেঁয়াজের বর্তমান কস্ট অফ প্রোডাকশন 60 টাকা, সুতরাং এর প্রাইসিং করা হলো 75 টাকা। এই কাজগুলি করে না তারা, এমনি মুখে খালি বলে যে দাম বেড়ে গেল, দাম বেড়ে গেল। দাম বাড়ার ক্ষেত্রে কিন্তু আসলে অনেকগুলো কারণ তারা চিহ্নিত করেছেন, যেমন এটা হচ্ছে আমাদের এগ্রোনমিতে ফুল ফরম্যাট করা আছে কিভাবে কস্টিং করতে হবে, সেটা কার্যকর করলেই তো হয়, সেটা এগ্রিকালচার মিনিস্ট্রির হাতে, আচ্ছা আচ্ছা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে নেই। স্যার, আপনি দাম বাড়ার ক্ষেত্রে অনেকগুলো কারণের কথা বলছিলেন, এবং আমরা যেটা বলছি যে খাঁটি মজুতদার ব্যবসায়ীদের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতাও আসলে এর পেছনে দায়ী কিনা, এবং আরো যেটা হচ্ছে কোনো পণ্যের দাম বাড়ে বা কোনটা বাড়ে না, এর পেছনের আসলে অনেকেই বলেন যে একটা খেলা আছে, সেই খেলাটা আসলে কি, এর প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে নেব। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে, এবং আজকে আমরা কথা বলছিলাম উৎপাদন বনাম চাহিদা প্রতি বছরই একই সংকট নিয়ে, এবং কৃষিবিদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন আজকে আমাদের সাথে আছেন। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে বলছিলাম যে কোন পণ্যের দাম বাড়ে এবং কোনটা বাড়ে না, এর পেছনে অনেকেই বলেন যে একটা খেলা আছে, এই খেলাটা কি বলে আপনার মনে হয়? কৃষি পণ্য, বিজনেস, এগ্রিকালচার প্রোডাকশন এবং মার্কেটিং এর একটা বিশেষ ব্যবস্থাই হচ্ছে যে এর উৎপাদন ব্যয় এবং বাজার মূল্য,
এর বাজার মূল্য প্লাস এর যে কাঁচামালের বাজার মূল্য এবং এই কাঁচামালের সাথে জড়িত যে অন্যান্য প্রোডাক্ট সবটির মধ্যে একটা প্রাইসের ব্যালেন্স থাকতে হবে। আচ্ছা এটা কি বলা হয় তুলনামূলক বাজার ব্যবস্থাপনা, যেটা কৃষির ক্ষেত্রে জড়িত। আচ্ছা আমরা যে বাংলাদেশের কৃষির পণ্যের বাজার, এটা কার সাথে তুলনা করি? আমি দেখলাম যে চাউলের দাম বাড়লো, কলার দাম বাড়লো, এটা কার সাথে তুলনা করে বললাম বাড়লো? আমাদেরকে তুলনা করতে হবে কস্ট অফ প্রোডাকশনের সাথে। আচ্ছা আরেকটা হলো বিদেশ থেকে যে কাঁচামাল আসতেছে আমদানির পারমিশন দেওয়া হচ্ছে, ওইগুলির দাম বাড়তেছে কিনা। যেমন আমি নিজেই বলবো একটা, যে কৃষি পণ্যের দাম বর্তমানে আছে বাংলাদেশে, বিশেষ করে ভেজিটেবলসের ক্ষেত্রে, যেমন পেঁয়াজ কত 120 টাকার উপরে যায় নাই, কম আছে। এখন এই সময়ের মধ্যে যে এই যে 120 টাকা হইল, এটা অন্যান্য দ্রব্যের তুলনায় এটা বেশি না, এটা বুঝতে হবে, সহ্য করতে হবে। এবং কৃষকের বললেই যে এটার দাম বাড়িয়ে গেছে, আগুন লাগছে বাজারে, এগুলি বলা যাবে না। যেমন আমি যদি একটু তুলনা করি এর সাথে, একজন জীবিকার বস্তু, স্বাস্থ্যের বস্তু, যেমন কৃষির 4টা স্তম্ভ আছে একটা দেশের: কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য। আচ্ছা কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, এই 4টা হলো একটা দেশের স্তম্ভ, 4টা স্তম্ভ। এর মধ্যে কৃষি হলো 1 নম্বর। এখন কৃষির দিয়ে দেখলাম দাম বাড়িয়ে গেছে, কিন্তু 2 মাস আগে আমি ইনসুলিন নেই, সুগারের জন্য ইনসুলিন কিনছি আমি 550 টাকা পার ভায়েল। এটা আমি গতকালকে কিনছি 900 টাকা পার ভায়েল। কই এইগুলি নিয়ে তো কেউ কথা বলে না। ফ্রান্সের যে একটা সুগন্ধি, এটা 2 মাস আগে ছিল 2000 টাকা, এখন এটা এই মাসে নতুন আমদানি আসলো, এটার দাম 14,000 টাকা। কই এগুলি নিয়ে তো কেউ কিছু বলে না। এই জন্য বলতেছি যে কৃষির দাম বাড়লো কি কমলো, এটা তুলনামূলক ব্যবস্থাপনা হিসাব করে, অ্যানালাইসিস করে বলতে হবে দাম বাড়লো কি কমলো। আমার মনে হয় না আমদানি করা পণ্য ছাড়া দেশের যে কৃষকের প্রোডাকশান, এর দাম তা মানে অসহনীয়ভাবে দাম বেড়ে গেছে, এটা আমার মনে হচ্ছে না। আছে হয়তো কোনোখানে, যেমন কাঁচামরিচ আছে, কাঁচামরিচ অনেক সময় একটা মরক ডিজিজ আছে, মরকটা হওয়ার পরে সমানে গাছ মরে যায় সব, এবং প্রোডাকশান চলে আসে জিরোতে, তখন হয়তো 100-200 টাকা কেজি হয়ে যায়, আবার প্রোডাকশান আসলে ঠিক হয়ে যায়। এগুলি রেয়ার কেস। এছাড়া নর্মালি কৃষি প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, এবং বাংলাদেশের কৃষক উৎপাদিত পণ্যের দাম বেড়ে গেছে। যদিও পণ্যের সাথে জড়িত যেমন সারের দাম বাড়ছে, পেস্টিসাইডের দাম বাড়ছে, লেবারের দাম বাড়ছে, এগুলি বাড়ছে অ্যাবাউট 30% বাড়ছে, কিন্তু কৃষি পণ্যের দাম এখনো 10% এখনো বাড়েনি। সুতরাং এখানে আমাদের একটু ইরিটেশনটা কম রাখতে হবে, আমরা উত্তেজিত যাতে না হই, যে এইটুকু একটা ন্যাচারাল ক্যালামিটি আছে, কৃষি প্রোডাকশন একটা প্রাকৃতিক প্রোডাকশন, এতে একটু কম বেশি হইতেই পারে, এটা মেনে নিতে হবে। এবং এই সমস্ত কাজে টিসিবি বাণিজ্য মন্ত্রণালয় বাদ দিয়া ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, তাদেরকে দায়িত্ব দিতে হবে। অবশ্যই স্যার, এই যে যৌক্তিক কতগুলো কারণ যার জন্য পণ্যের দাম বেড়ে থাকে, এর বাইরেও কিন্তু অনেকে ব্যবসায়ীদের অভিযোগ করে থাকেন, তারা এই যে বাড়তি লাভটা করে সেটাকে সাইলেন্ট সিন্ডিকেটের কাজ বলে অনেকে মনে করেন। সিন্ডিকেট বহু ধরনের আছে। 3 জন ব্যবসায়ী এক জায়গায় হইলে যে তারা কানে কানে একটা বুদ্ধি করে, এইটাই সিন্ডিকেট। এবং সিন্ডিকেটের এত ধরন আছে, খালি ইশারার উপরে চলে। এটা ঠিক আছে, চালিয়ে দাও, ঠিক আছে, এটা এইভাবে চলে। এটা কন্ট্রোল করা সম্ভব না যদি আমরা আমদানির উপরে নির্ভর করি। সিন্ডিকেটটা বেশি হয় আমদানির উপরে। আচ্ছা, সিন্ডিকেটটা বেশি হয় আমদানি মেটেরিয়ালের ক্ষেত্রে। আর কারণ বাজারে যে সারা দেশ থেকে আসার পর দিনে দিনে দাম বাড়ে। পেঁয়াজ আসার পর পেঁয়াজটা শুকায়, একটু ওয়েট কমার পরে একটু বাড়ে, এটা মেনে নিতে হবে। কিন্তু আমদানি করা মালের এই যে খাজানগর কুষ্টিয়ার খাজানগরের গুদামের ভিতরে ঢুকে কয় যে আমার গুদামে মাল নাই, ওইটা ধরতে হবে, ওইটা হলো ডেঞ্জারাস। স্যার, কৃষি নিয়ে তো আপনি জীবনের অর্ধেকটা সময় গবেষণা করেছেন, আপনার এই সময় এসে কি মনে হয় আসলে উৎপাদন বাড়াতে কি ধরনের প্রযুক্তি বা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োজন? কৃষি উৎপাদন বাড়ানোর জন্য এই পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে প্রায় 10টা ইনস্টিটিউট আছে। আমি সেই কৃষি প্রযুক্তি হস্তান্তর প্রজেক্টটা, এটা সরকারের পক্ষে, ওইটা আমি এতদিন দেখাশোনা করছি, আমারও পাবলিকেশন আছে। কৃষি প্রযুক্তির দিক দিয়া যথেষ্ট অগ্রগতি আছে, কিন্তু সেগুলি ব্যবহার করতে হবে, ব্যবহার হচ্ছে না। কারণ ইনপুটের দাম বেশি থাকায় কৃষক আগ্রহী হচ্ছে না। সুতরাং উন্নত প্রযুক্তিগুলি ব্যবহার করতে হবে, যার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ বা ফার্মার, বিএডিসি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদেরকে দায়িত্ব দিতে হবে যে তোমরা উন্নত প্রযুক্তিগুলি করো। রেগুলার লিটারেচারে বের হচ্ছে এগুলি যে এইভাবে করা যায়, কিন্তু সেইখানেও মানতে হবে যে ওই উন্নত প্রযুক্তিতে যে সমস্ত কাঁচামালের কথা বলে আছে,
যে এই পরিমাণ সার দিতে হবে, এইভাবে পেস্টিসাইড দিতে হবে, সেইটা যেন ওইগুলির দামও যেন রেঞ্জের মধ্যে থাকে। অথবা যেমন পেস্টিসাইডে এখন সবচেয়ে বেশি খরচ হয়, কারণ সারে বীজে ভর্তুকি দেয় সরকার, কিন্তু পেস্টিসাইডে ভর্তুকি দেয় না, যার জন্য না না ভর্তুকি দেয় না। এটা সরাসরি ব্যবসায়ীরা এটা ইচ্ছা মতো দাম বাড়ায় কমায়। এই যে স্যার মধ্যস্বত্বভোগীরা একটা মুনাফা লাভ করছে, এতে করে কৃষকরা তো তাদের ন্যায্য মূল্য হারাচ্ছে, এই ক্ষেত্রে তো আসলে আমি এখানে মধ্যস্বত্বভোগী যেভাবে লাভ করতেছে এখানে 1 টাকা 2 টাকা পার কেজিতে, এটার চেয়ে বেশি হইলো যারা একবারে শুরুতে এবং শেষে কোরাল মারতেছে তাদেরকে আমদানির সময় রেট বাড়াই দিচ্ছে, একবারে লাস্টে গিয়া তারা বিক্রি না করে বাজারে গুদাম ঢুকাই দিচ্ছে, ওইটা বেশি ক্ষতি হয়। মধ্যস্বত্বভোগী যদি না থাকে, মধ্যস্বত্বভোগী যে সে হয়তো একজন বিক্রেতা, সে 1 টাকা বেশি নিয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি করে, এটা কিন্তু এগ্রিকালচারাল মার্কেটিংয়ে থাকতে হবে। কারণ কৃষকের দ্বারা সম্ভব না যে প্রত্যেকের চুলায় গিয়া প্রোডাক্ট পৌঁছায় দেওয়া, এটা মধ্যস্বত্বভোগী করবে, কিন্তু মধ্যস্বত্বভোগীর নামে লাভটা করতেছে আরে ফলস বড় বড় ব্যবসায়ীরা, ওই সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে তারা করতেছে। কারণ খুচরাওয়ালারা, আপনাদের অনেক রিপোর্টে আমি দেখছি যে খুচরাওয়ালা যারা বেচা কিনা করে তারা বলে যে আমরা তো এই দামে কিনে আনছি, এই দামে বিক্রি করতেছি, তাদেরকে দোষ দেওয়ার জন্য তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু এটা করতেছে অরিজিনালি ওই যে আমাদের সাইলেন্ট না, এখন সাইলেন্ট সিন্ডিকেট না, এখন হলো ক্রাউড সিন্ডিকেট। তারা আন্দোলন করে যে আমরা দাম বাড়াবো, এটা করে রাস্তায় নামে, এটা হলো ক্রাউড সিন্ডিকেট, ইয়ে না, সাইলেন্ট সিন্ডিকেট না। তারা কাউকে আর এখন পরোয়া করে না। তাহলে আপনি বলতে চাচ্ছেন এখন সিন্ডিকেট গুলো আর সাইলেন্ট অবস্থায় নেই? না না, এরা ক্রাউড হয়ে গেছে, তারা দাবি করে এখন। আচ্ছা স্যার, এই যে আমদানি নির্ভরতা নিয়ে আমরা কথা বলছিলাম, এই আমদানি নির্ভরতাকে আমাদের বাজারকে একটা স্থায়ীভাবে অস্থিতিশীল পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে? একটা দেশে, আমি সিম্পলি বলি, একটা দেশে যদি কোনো আমদানির স্কোপ থাকে যে এই জিনিসটা আমদানি করা যায়, সেইখানে কৃষকের স্বার্থটা ভালনারেবল হয়ে যায়। তো কৃষককে থাকতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, মালয়েশিয়া এবং জাপান, আমি বলতেছি আরো 50-60 বছর আগের কথা, তখন তাদের সরকার ঘোষণা দিল যে যত কিছুই হোক আমি আমদানি করব না। দক্ষিণ কোরিয়া, যত কিছুই হোক আমি আমদানি করব না, তোমরা গাছের পাতা খাও, না খাই মরো, কিচ্ছু না, সার বীজ যত উপকরণ লাগে আমি ফ্রি দিব, কিন্তু আমদানি করব না। আজ সেই নীতিতে মালয়েশিয়া, কোরিয়া এবং জাপান টপে উঠে গেছে প্রোডাকশনে। কিন্তু সেই কাজটাকে বাংলাদেশে করা যায় না, যে যত কিছুই হোক আমদানি করব না। আমদানি না করলে পেঁয়াজের শুল্ক আমদানি না করলে মানুষ না খায় মারা যাবে না। অবশ্যই আমরা আমাদের আয়োজনে এক স্টেজে বলতে হবে আইসা যে আমদানি করব না। অবশ্যই স্যার, আমরা আমাদের আয়োজনে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যেহেতু দেশের বাইরের কথাগুলো বলছিলেন, সেক্ষেত্রে আপনার কাছে একেবারে শেষে জানতে চাই, ভারত বা মিয়ানমারের উপর নির্ভরতা কমাতে আমাদের বিকল্প বাজার আসলে কোথায়, যদি একটু ছোট করে বলেন। এটা এগ্রি বিজনেসের ব্যাপার। যদি আমি সবচেয়ে কমে সাস্টেনেবল বা অনেক মানে সস্তা দামে আমি যে দেশে পাই সেই দেশ থেকেই আমি নিব, সেটা একটা কথা। কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বাংলাদেশের মানুষ যে পেঁয়াজ খায়, ছোট পেঁয়াজ যেটা ঝাঁজ বেশি, চোখ দিয়ে পানি পড়ে, এই পেঁয়াজ যে দেশে পাওয়া যায় সেই দেশ থেকে আনা উচিত। ভারতের বড় বড় পেঁয়াজ, বোম্বাইয়া পেঁয়াজ, এটা 3টে একসাথে খাইলেও মনে হয় না যে পেঁয়াজ খেলাম। এগুলি ভেজিটেবল পেঁয়াজ, এগুলি স্পাইস বা মশলা পেঁয়াজ না। বারবারটা কিছুটা আছে মশলা পেঁয়াজ, কিন্তু ভারতের গুলি বেশিরভাগই হইলো আমাদের যে ফরিদপুরি, তাহেরপুরি, সালতা, অন্যান্য যে ভ্যারাইটিগুলি আছে এইগুলি অনবদ্য ভ্যারাইটি। আমি যে ইয়েতে জ্যাকসন হাইটসে নিউ ইয়র্কে গিয়া ওই ফরিদপুরি পেঁয়াজ খুঁজে বাইর করি, এটার দাম ডাবল ওইখানেই। ফরিদপুরি, তাহেরপুরি যে পেঁয়াজগুলি আছে দাম ডাবল। এমনকি অন্যান্য দেশের যারা আছে, বিশেষ করে আফ্রিকান অন্যান্য দেশের, এরাও এটা নেয়, কারণ এটার যে ঝাঁজ এবং স্বাদ ভিন্ন। আর আমরা যেগুলি আমদানি করি এগুলি আমাদের দেশি পেঁয়াজ যা লাগতো তার ডাবল লাগে, কারণ এগুলো ঝাঁজ নাই, এগুলি আনা ঠিক না, এগুলি আমি আনবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা অনেকগুলো বিষয় আসলে আপনার কাছ থেকে জানলাম। অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম উৎপাদন বনাম চাহিদা এবং প্রতি বছরে একই সংকট, এবং আমাদের অতিথিও এই বিষয়ে কথা বলছিলেন কিভাবে আসলে মূল যে সমস্যাগুলো আছে সেটা কাটিয়ে ওঠা যায়। আজকে হ্যাপেনিং পয়েন্ট এই পর্যন্ত। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।